আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, মিয়ানমারের ভূমিকম্পে নামাজরত অবস্থায় মারা গেছে ৫ শতাধিক মুসলিম। জানিয়ে দিব, গাজায় ১ মাস ধরে ঢুকছে না ত্রাণ, দুর্ভিক্ষের আশঙ্কা। এরপর রয়েছে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা। সর্বশেষ থাকছে, আন্তর্জাতিক আইন ভেঙে ফিলিস্তিনে অবৈধ বসতির বিজ্ঞাপন প্রচার করছে ফেসবুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মিয়ানমারের ভূমিকম্পে নামাজরত অবস্থায় মারা গেছে ৫ শতাধিক মুসলিম। মিয়ানমারের সাগাইন অঞ্চলে গত শুক্রবার যখন জুমার নামাজের আজানের ধ্বনি ভেসে আসছিল, তখন শতত মুসলমান মসজিদের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। তারা রমজানের শেষ শুক্রবারের নামাজ আদায় করতে উৎসুক ছিল, কারণ পবিত্র মাসের সমাপ্তি শেষে ঈদ উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি ছিল। কিন্তু তাদের আনন্দযাত্রা নিমেষেই পরিণত হয় শোকের মিছিলে। সেদিন স্থানীয় সময় দুপুর ১২:৫১ এক মারাত্মক ভূমিকম্প আঘাত হানে। ৩টি মসজিদ ধসে পড়ে, যার মধ্যে সবচেয়ে বড় মসজিদ মায়োমাও ছিল। এর ভেতরে প্রায় সবাই মারা যায়। জান্তা সরকারের দেওয়া তথ্য অনুসারে সেখানকার ৫টি মসজিদে থাকা ৫ শতাধিক মানুষ মারা গেছে। সাগাইন ও মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে সংঘটিত এই ভূমিকম্পে ২৭০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার অব্যাহত রেখেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাগাইন বৌদ্ধ প্রধান অঞ্চল এবং এই অঞ্চল প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলোর জন্য পরিচিত। তবে এই অঞ্চলের শহরগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমের বসবাস আছে। দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং সোমবার জানিয়েছেন, মসজিদে নামাজ পড়ার সময় ৫ শতাধিক মুসলমান নিহত হয়েছে। সাগাইন অঞ্চলের প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, শহরের মসজিদগুলোর মধ্যে মায়োমা স্ট্রিটে অবস্থিত মসজিদের অবস্থা ছিল সবচেয়ে ভয়াবহ। ওই সড়কের আরও অনেক বাড়িও ধসে পড়েছে। শত মানুষ এখন রাস্তায় আশ্রয় নিয়েছে, কারো বাসা ভেঙে গেছে, কেউ আবার আফটারশকের ভয়ে ঘরে ফিরতে সাহস পাচ্ছে না। খাদ্যের সরবরাহ সংকটাপন্ন বলে জানা গেছে। শুধু মায়োমাতেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৬০ জনের বেশি মানুষ মারা গেছে, আর মিয়োদাও ও মৈকিয়া মসজিদেও বহু মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সেখান থেকে আরও মৃতদেহ উদ্ধার করা হচ্ছিল। এদিকে মিয়ানমারে গত শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর ৭০% ভবন। গাজায় ১ মাস ধরে ঢুকছে না ত্রাণ, দুর্ভিক্ষের আশঙ্কা। ১ মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এবারই প্রথম এত দীর্ঘ সময় উপত্যকায় ত্রাণ ঢুকতে পারছে না। আজ বুধবার জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি প্রশাসন দাবি করছে, গাজায় যথেষ্ট পরিমাণ খাবার আছে। নতুন করে ত্রাণ সহায়তার আপাতত কোনো প্রয়োজন নেই। জাতিসংঘ ইসরায়েলের এমন দাবিকে হাস্যকর অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে গাজায় শিগগিরই দুর্ভিক্ষ দেখা দেবে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। একদিকে ত্রাণ প্রবেশে বাধা, অন্যদিকে নির্বিচারে গুলি আর বোমা হামলা, সব মিলিয়ে মানবতার চরম বিপর্যয় দেখছে গাজা উপত্যকা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার সকালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ২১ ফিলিস্তিনি। নতুন করে উপত্যকার বাইত লাহিয়া, বাইত হানুন এবং উত্তরাঞ্চলীয় আরও কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। খালি করতে বলা হয়েছে রাফাহ, কিন্তু এসব এলাকার বাসিন্দাদের যাওয়ার কোনো জায়গা নেই। শহরগুলোর বাসিন্দারা জীবন বাঁচাতে গোলাগুলি আর বোমাবর্ষণের মধ্যেই এক কাপড়ে নিরুদ্দেশে রওনা হয়েছে। এমন পরিস্থিতিতে গাজাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান আখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওসিইচে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি লিখেছে, গাজার মানুষ গুলি আর বোমার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের নির্দেশ দেওয়া জায়গাগুলো ছেড়ে যাচ্ছেন। এটা খুবই বিপজ্জনক। গাজা এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। এরই মধ্যে পালাতে গিয়ে ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে আহত হয়েছেন কয়েকজন। এক বৃদ্ধ আল জাজিরাকে বলেন, গাড়ি ঘোড়া কিছু নেই, আমরা হেঁটে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছিলাম। ভয়ে পেছন ফিরে তাকাতে পারছিলাম না। আমাদের সঙ্গে থাকা বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। কোনোমতে আমরা পালিয়ে বাঁচি।
সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা, চালাল গুলি। সীমান্তরেখা লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল পাকিস্তানি সেনারা। এমনকি তারা ভারতীয় সেনাঘাঁটিতে গুলিও চালিয়েছে। ভারত দাবি করেছে তারা পাকিস্তানি এই অনুপ্রবেশ ও হামলার জবাব দিয়েছে। দেশটি এই অনুপ্রবেশকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় গতকাল মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে অনুপ্রবেশ করে, যা দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতীয় সেনাবাহিনীর কৃষ্ণ ঘাঁটি ব্রিগেডের নঙ্গি টেকরি ব্যাটালিয়ন এই অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, 1 এপ্রিল কৃষ্ণ ঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী কোনো উস্কানি ছাড়াই গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা এর কার্যকর ও সুচিন্তিত প্রতিক্রিয়া জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য 2021 সালের ডিজিএমও সমঝোতার নীতি মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন কাঠুয়ার পাঞ্জতীর্থী এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গোলাগুলির ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী আগে থেকেই অভিযান জোরদার করেছে। গত 31 মার্চ রাতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ যৌথ উদ্যোগে ওই এলাকায় একটি অভিযান শুরু হয়। এর ফলে 1 এপ্রিল ভোররাতে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গেই একটি অনুসন্ধান ও ধ্বংস অভিযান শুরু করে। আন্তর্জাতিক আইন ভেঙে ফিলিস্তিনে অবৈধ বস্তির বিজ্ঞাপন প্রচার করছে ফেসবুক। মেটার মালিকানাধীন সামাজিক মাধ্যমগুলোতে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বস্তির বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। শুধু তা-ই নয়, গাজায় মোতায়েন করা ইসরায়েলি সেনাদের জন্য অর্থ সহায়তা সংগ্রহের বিজ্ঞাপনও প্রচার করছে মেটা। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। আল জাজিরার বলছে, ফেসবুকে উগ্র জায়নবাদী শতাধিক বিজ্ঞাপন দেখেছে তারা, যেগুলোর মধ্যে ইসরায়েলি প্রশাসনের প্রতি ফিলিস্তিনিদের অবকাঠামো ভেঙে ফেলারও আহ্বান ছিল। বিশ্লেষকেরা বলছেন, এসব বিজ্ঞাপনের প্রচার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বিষয়টি সামনে আসার পর সোশ্যাল মিডিয়া জায়ান্টদের ব্যবসায়িক স্বার্থ আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে উঠছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী এসব বিজ্ঞাপনের মধ্যে অর্ধশতই ছিল ইসরায়েলি বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির দেওয়া। এরা মূলত পশ্চিম তীরে দখলকৃত ইসরায়েলি আবাসন বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। গত বছরের মার্চে প্রথমবারের মতো বিজ্ঞাপনগুলো প্রচার শুরু করে ফেসবুক, অথচ সে সময় গাজায় পুরোদমে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিজ্ঞাপনগুলোর টার্গেট অডিয়েন্স ছিল ইসরায়েলিরাই। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কিছু ব্যবহারকারীর কাছেও পৌঁছেছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনদাতাদের মধ্যে রয়েছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রামাত আদেরেত, যার বর্তমান বাজার মূল্য $300 মিলিয়ন। প্রতিষ্ঠানটিকে অর্থায়ন করে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক নামের ইসরায়েলি একটি ব্যাংক। পশ্চিম তীরে অবৈধ বস্তির অর্থায়ন করার অভিযোগে দীর্ঘদিন ধরে বিডিএস, বয়কট, ডাইভেস্টমেন্ট ও স্যাংকশন আন্দোলনের লক্ষ্যবস্তু হয়ে আসছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক। রামাত আদেরেতের প্রকল্পটি ফিলিস্তিন ইসরায়েল সীমানা নির্ধারণকারী গ্রিন লাইনের 20 কিলোমিটার পূর্বে দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত। এদের পৃথক দুটি প্রকল্পের আওতায় সেখানে রয়েছে প্রায় 27টি বিলাসবহুল ভবন।